আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা হাসিনা সরকারের অনেক পলিসির বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। গতকালকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেখানে তিনি 40 মিনিট ব্যাপী তার যে ভাষণটা ছিল, সেই ভাষণে তিনি নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ সেটা তিনি ঘোষণা করেছেন এবং সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো নানা রকমের প্রতিক্রিয়া দিচ্ছে। তার মধ্যে প্রতিক্রিয়াগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলার সময় বলেছেন, এপ্রিলের নির্বাচন ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা সংস্কার এবং বিচার চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, যেন তেন নির্বাচন চায় না জাতি। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। নাহিদ ইসলাম বলেছে, এনসিপির বর্তমান কমিশনের অধীন নির্বাচনে যাবে না এনসিপি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুলাই অগস্টে যে আন্দোলনটা করেছে, সে আন্দোলনের যে ডিমান্ডগুলো, সে ডিমান্ডগুলো ধীরে ধীরে সামনে প্রকাশ্যে আসতেছে। আমরা একটা ফেজ থেকে আরেকটা ফেজে আসতেছে। যেমন সংস্কার কমিশন তৈরি করা হয়েছে 12টা, তাদের রিপোর্ট আসছে এবং সেই রিপোর্টগুলো কম্পাইল করে একটা ঐক্যমতের কমিশন তৈরি করা হয়েছে। তাদের কিছু সুপারিশ আছে 13টার মধ্যে, সেগুলোতে বিএনপি 3টাতে ঐক্যমত করেছে, বাকি 10টাতে তারা ঐক্যমত করেনি। এনসিপি এবং জামায়াত মোটামুটি অনেকগুলোতে ঐক্যমত করেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এনসিপি এবং জামায়াত তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার যোগ্য উত্তরাধিকার না। বিএনপি হচ্ছে ক্ষমতায় যাওয়ার মতো শক্তি তারা রাখে, কিন্তু বিএনপি যেহেতু ক্ষমতায় যাবে সুতরাং তারা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করবে। বাকি যারা আছে এনসিপি এবং জামাত, তারা ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করবে না। তারা ফেয়ার ফিল্ড তৈরি করার কথাবার্তা বলবে, তারা জাতির জন্য যেটা ভালো সেগুলোর কথা বলবে। এই জিনিসপত্রগুলো আসবে। কিছু কিছু প্রস্তাব ছিল, যেমন 4 বছর সরকারের মেয়াদ, খুব ভালো প্রস্তাব, খারাপ প্রস্তাব না। আরেকটা প্রস্তাব ছিল স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হওয়া উচিত, খুব ভালো প্রস্তাব, খারাপ প্রস্তাব না। মহিলা সংসদের যে আসনগুলো, সেই আসনগুলোতে সরাসরি ভোট, খারাপ প্রস্তাব না, ভালো প্রস্তাব। কারণ আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অলরেডি ভাইস চেয়ারম্যানরাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে। আরেকটা প্রস্তাব ছিল আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা সাংবিধানিকভাবে নির্বাচিত লোকদের ভোটের মাধ্যমে অথবা তাদের মনোনয়নের মাধ্যমে সেটা আসবে, কোনো রাজনৈতিক দলের মনোনয়নের মাধ্যমে সেটা আসবে না। খুব ভালো প্রস্তাব, সুশাসনের জন্য অনেক ভালো প্রস্তাব। আরেকটা জিনিস ছিল গণভোটের মাধ্যমে সংসদের আমাদের যে কোনো সংস্কার সংসদের মাধ্যমে না এসে গণভোটের মাধ্যমে আসতে হবে, খুব ভালো প্রস্তাব। এখানে দ্বিমত থাকার কোনো কারণ নাই। সো এই প্রস্তাবগুলোর সাথে আবার প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না সারা জীবনে, সেই প্রস্তাবটাও খুব ভালো প্রস্তাব, কিন্তু আমাদের বিএনপি সেটাও এগ্রি করেনি। সুতরাং ভালো খারাপ আমরা সবাই জানি, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যার যার মতো করে ভালো খারাপের নানা রকম এজেন্ডা নিয়ে আসবে, কিন্তু জাতির জন্য যেটা ভালো সেটাকেই আমাদের, সেটার জন্যই ফাইট করতে হবে। এবং আমরা যে কথাগুলো বলছি সেগুলো কোনো দলের হয়ে বলছি না, সেগুলো বাংলাদেশের হয়ে বলছি। সুতরাং যে প্রস্তাবগুলো এসেছে, সংস্কারের যে 13টা প্রস্তাব এসেছে, সাংবিধানিক সংস্কারের, কাঠামোগত সংস্কারের, যেই সংস্কারগুলো চালিয়ে নিয়ে যাওয়ার কিছু নাই, এগুলো ফান্ডামেন্টাল, এগুলোকে স্থির করে দিতে হবে, এগুলোতে ঐক্যমত আসতে হবে। জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। অন্যান্য সংস্কার প্রস্তাব এটার সাথে যেগুলো আসবে সেগুলো ধীরে ধীরে আগানো যাবে, ধীরে ধীরে 1000 বছর ধরে টানা যাবে। কারণ আমরা জানি যে কোনো কিছু পরিবর্তন কন্টিনিউয়াস, কিন্তু এগুলা ফান্ডামেন্টাল, এখানে অন্য কিছু করা যাবে না। এখানে সংস্কার অনেক দীর্ঘকালীন প্রক্রিয়া, সেগুলো বলে এখানে লাভ নেই। এই যে প্রস্তাবগুলোর কথা বলা হচ্ছে, সংবিধান সরকারের মেয়াদ 5 বছর বা 4 বছর, সেখানে এত কথা বলার লাভ নেই। সেখানে 4 বছর যেটা ভালো, মানে জাতির জন্য 4 বছর ভালো, 3 বছর আরও ভালো। আর দলের জন্য কি 10 বছর ভালো, 20 বছর ভালো।
আবার প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবে না সারা জীবনে, সেটা দেশের জন্য ভালো। আমাদের বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, কয়জন মানুষ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে? সুতরাং নেতৃত্ব তৈরি করতে হলে দুইবারও না দিয়ে একবার দেওয়া উচিত। দুইবার দিয়েছে, সেটা অনেক ভালো। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আবার এটা চায় না, কারণ রাজনৈতিক দলে যারা কর্ণধার তারা আবার যত লম্বা করতে পারে, দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস তারা করতে চায় না, তারা নেতৃত্ব তৈরি করতে চায় না, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে চায় না। আবার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, অথবা স্বাধীন বিচার কমিশন, অথবা পাবলিক সার্ভিস কমিশন, অথবা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই কমিশনগুলো স্বাধীনভাবে চলবে। সেখানে কিছু নির্বাচক থাকবে, নানা সমাজের অঙ্গন থেকে লোকজন নিয়ে এসে খুব যোগ্য লোকদেরকে তারা কি করবে, মনোনয়ন দেবে, যোগ্য লোকদেরকে ওখানে বসাবে। যদি দলগতভাবে কোনো কাউকে নিয়ে আসা হয়, তারা নিরপেক্ষভাবে কাজ করবেন। আলটিমেটলি যেটা হবে, স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, নানা রকমের অপসংস্কৃতির লীলা খেলা বাংলাদেশ আবার পুনরাবৃত্তি করবে। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, বর্তমান কমিশনের অধীন নির্বাচনে যাবেন এনসিপি, নির্বাচন কমিশনের কথা বলছে। নির্বাচন কমিশন তাদের কি সমস্যা হয়েছে সেটা আমরা জানি না। এখন এখানে এই জিনিসটাও দেখতে হবে, আমার পক্ষে গেলে আমি সেটার পক্ষে, আমার বিপক্ষে গেলে আমি তার পক্ষে না, এমন সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা সেটা আমরা জানি না। এখন নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি? আমরা বিএনপির আমলে মনে কোনো এক সময় বলেছিলাম, পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ না। খুব ভালো কথা, কিন্তু সে যোগ্য কিনা, নিরপেক্ষ দরকার নেই, সে যোগ্য কিনা, অথবা কোনো একটা এনভায়রনমেন্টের পড়ে গেলে সে নিউট্রাল বিহেভ করে কিনা, নাকি কোনো পক্ষপাতিত্ব করে, সেটা দেখতে হবে। যেমন আমাকেও বলতে পারেন যে আমি নিরপেক্ষ কিনা, আমার কথাবার্তা আপনার কী মনে হয়, আমি নিরপেক্ষ নাকি নিরপেক্ষ না? অবশ্যই নিরপেক্ষ, হয়তো একটু বায়াস আছে, কিন্তু নিরপেক্ষ। বাংলাদেশ প্রশ্নে আমরা নিরপেক্ষ, যেটা ভালো জাতির জন্য সেটার প্রশ্নে আমরা নিরপেক্ষ। সুতরাং আমাদেরকে এমন লোকদেরকে খুঁজে বের করতে হবে সরকারের জন্যে, উপদেষ্টা পরিষদের জন্যে, তত্ত্বাবধায়ক সরকারের জন্যে, নির্বাচন কমিশনের জন্যে, দুর্নীতি দমন কমিশনের জন্যে, অথবা আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেগুলোর জন্যে। যদি না হয় তাহলে কী হবে? দলীয় লোকদেরকে চাকরি দেবে, দলীয় লোকদেরকে নানা রকম পদে বসাবে। আলটিমেটলি নির্বাচনী ব্যবস্থা কলুষিত হবে, জাতি কলুষিত হবে। 54 বছর 55 বছর ধরে যে সংস্কৃতি চলে আসছে, সেই সংস্কৃতির কন্টিনিউয়েশন হবে। সুতরাং নাহিদ ইসলাম যে কথাটা বলেছে সেই কথাটা ভালো কথা। আবার আমাদের জামাতের আমির যে কথাটা বলেছে, যেন তো নির্বাচন চায় না জাতি, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সুতরাং কিছু ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আছে, কি বিচার করতে হবে, সংস্কার করতে হবে, জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে রোডম্যাপ অনুসারে নির্বাচন হবে কি হবে না। এখন আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করছে কিনা সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছে যে সংস্কার শুরু করতে হবে, চালিয়ে নেবে, প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক আছে, খুব সুস্বাগতম জানাচ্ছি সেটাকে, কিন্তু ফান্ডামেন্টাল যেই সংস্কারগুলো সেগুলোতে এখনই আসতে হবে। সেগুলোতে রাজনৈতিক দল যদি না আসে, গণভোট দিতে হবে, জনগণ কী চায় সেটা দেখতে হবে। ইলেকশন ডিসেম্বরে হচ্ছে নাকি এপ্রিলে হচ্ছে, সেটা থেকেও বড় ব্যাপার যে রোড ম্যাপ দেওয়া হয়েছে। এখন সংস্কারগুলো সবার জন্য সমতল মাঠ তৈরি করা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনী কমিশন তৈরি করা, সেটা এখন জাতির জন্য চ্যালেঞ্জ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে গতকালকে যে ভাষণ, এর মধ্য দিয়ে তিনি রোডম্যাপ বলেছেন, খুব ভালো কথা। আমাদের সব জায়গা থেকে রোডম্যাপ চাওয়া হচ্ছিল। এখন আমাদের যেটা আলোচনায় আসবে সব জায়গাতে হচ্ছে রিফর্ম, সংস্কার ও ঐক্যমত্য। যেহেতু ঐক্যমত কমিশন 13টা সংস্কার প্রস্তাব নিয়ে আসছে, সেখানে যেহেতু বিএনপি ম্যাক্সিমামের সাথে যেহেতু অ্যাগ্রি করেনি, সুতরাং ওইটাতে এখন কি হবে? আমরা বলেছি দেশটা পুরো বাংলাদেশের, দেশটা কোনো দলের না। যদি কোনো দল অ্যাগ্রি না করে সেক্ষেত্রে গণভোট দেওয়া হোক, গণভোটে জনগণ ভোট দেবে, দলের সাথে দলকে শক্তিশালী করে জনগণ। এখন জনগণ ফান্ডামেন্টাল, জনগণের কাছে গণভোটে যেতে হবে। সুতরাং ইউনূস সরকারকে গণভোটের কথাও মাথায় রাখতে হবে, নির্বাচনের আগে গণভোট দিতে হবে, গণভোট দেওয়ার চিন্তা করতে হবে। গণপরিষদের কথা নাহিদ ইসলামরা যেটা বলছে সেটার কথা চিন্তা মাথায় রাখতে হবে। এখন বিএনপিকে জাতির প্রশ্নে তারা শাসনের কথা বাদ দিয়ে, লুটপাটের কথা বাদ দিয়ে
দেশের কথা চিন্তা করে, গঠনমূলক পরিবর্তনের কথা চিন্তা করে বিএনপিকে এই ব্যাপারে ঐক্যমতে আসতে হবে। গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে দলের মধ্যে। বিএনপি অন্য অনেক দল থেকে ভালো, সেটাতে কোনো সন্দেহ নাই। সেজন্যই আমরা বিএনপির প্রতি সহমর্মে, বিএনপির সাথে আমরা অনেক কিছুতে মিলে যায় আমাদের চিন্তা চেতনা। বিএনপি আরও ভালো করতে পারে, সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই। ভালোর কোনো সীমানা নাই, ভালোর কোনো সীমানা নাই। দলের মধ্যে যোগ্য লোকদেরকে নিয়ে আসতে হবে, দলের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। 31 দফার জায়গায় 61 দফা করতে হবে। দফা করলেই হবে না, এক দফা বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সুতরাং ইউনূস যে কাজগুলো করছে সেই কাজগুলো আমি দেখতে পাচ্ছি প্ল্যান অনুসারে যাচ্ছে, যেখানে সংস্কারটা এখন প্রায়োরিটি, বিচারটা এখন প্রায়োরিটি, নির্বাচনটা পরবর্তীতে। জাতির জন্য গঠনগত যে সংস্কার, সেগুলোতে কোনো রকম আপোষ করা যাবে না, সেগুলোতে ঐক্যমত আনার চেষ্টা করতে হবে। ঐক্যমত না আসলে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে গণভোটে যেতে হবে। এটাই ইউনূস সরকারের মূল কাজ হওয়া উচিত, এটাই আমাদের সেনাবাহিনীর মূল কাজ হওয়া উচিত, এটাই আমাদের রাজনৈতিক দলগুলোর মূল কাজ হওয়া উচিত, এটাই বাংলাদেশের মূল কাজ হওয়া উচিত। আপনারা কি মনে করেন? যে কথাগুলো বলেছি কোথায় ভুল পেয়েছেন কমেন্টে জানাবেন। আমরা বাংলাদেশের হয়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আমরা 17 বছর বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের রোষের মুখে পড়ে চাকরি হারিয়েছিলাম। আমরা কোটা আন্দোলনে ছিলাম। আমরা গত 10 মাস ধরে কন্টিনিউয়াস বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছি। আজীবন বলে যাব, আজীবন বলে যাব। বাংলাদেশের জন্য যেটা ভালো, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, বাংলার জনগণের জন্য যেটা ভালো, সেটা নিয়ে কথা বলতে আমাদের কোনো কার্পণ্য হয় না, আমাদের কোনো কষ্ট হয় না। আমাদের ত্যাগগুলা বাংলাদেশের জন্য, ত্যাগ স্বীকার করতে আমাদের সমস্যা হয় না। আমার বাবা দাদারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা 24-এর মুক্তিযোদ্ধা, আমরা ত্যাগী, আমরা আপনাদেরই লোক, আমরা বাংলাদেশেরই লোক। সুতরাং আপনাদের নিজের লোক চিন্তা আপনাদের ভুল করবেন না। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা অংশী হতে পারেন, আমাদেরকে উৎসাহ দিতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।